গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। স্টুডেন্ট, গত ক্লাসে আমরা কিন্তু তোমাদের বইতে যে নবম অধ্যায় রয়েছে উত্তর আমেরিকা মহাদেশ, সেই উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে কিন্তু পড়াশোনাটা সবেমাত্র শুরু করেছিলাম, তাই তো? আচ্ছা, সেখানে আমরা এক নজরে উত্তর আমেরিকা অর্থাৎ উত্তর আমেরিকার কিভাবে সৃষ্টি হলো, কবে আমরা তার কথা জানতে পারলাম, এছাড়া উত্তর আমেরিকার প্রধান নদী, উচ্চতম শৃঙ্গ, সেখানকার প্রধান প্রধান শহর, তার সীমানা এবং উত্তর আমেরিকার যে ভূপ্রকৃতি রয়েছে সেই ভূপ্রকৃতি সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি, তাই তো? একদম। আজকে আমরা উত্তর আমেরিকার নদ নদী এবং জলবায়ু এই দুটি বিষয় সম্পর্কে কিন্তু আলোচনা করব। তোমরা ইতিমধ্যেই জেনেছো উত্তর আমেরিকার যে প্রধান নদী সেই নদীর নাম কি? মিসিসিপি মসৌরি, তাই তো? এই মিসিসিপি মসৌরি, কলোরাডো নদী, সেন্ট লরেন্স নদী, এই নদীগুলো সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ এই নদী কোথায় উৎপন্ন হয়েছে, কোথায় পতিত হয়েছে, কোন কোন অঞ্চলের মধ্যে দিয়ে এই নদীগুলি প্রবাহিত হয়েছে, বা বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো কি রয়েছে নদীগুলির, সেগুলো সম্পর্কে কিন্তু আজকে জানবো। সাথে সাথে সেখানকার যে জলবায়ু, উত্তর আমেরিকার যে জলবায়ু কেমন সেই সম্পর্কেও জানবো। তার আগে আমরা গত ক্লাসে পড়েছিলাম উত্তর আমেরিকার ভূপ্রকৃতি এবং এক নজরে কয়েকটি বিষয়। কয়েকটা প্রশ্ন উত্তরের মাধ্যমে কিন্তু আমি জানার চেষ্টা করব তোমরা বাড়িতে কে কেমন পড়াশোনা করছো, ঠিক আছে? আচ্ছা, কেউ আমাকে বলো তো যে আয়তনের দিক থেকে এই যে উত্তর আমেরিকা, এই উত্তর আমেরিকার কততম? বাহ, খুব ভালো বলেছো যে তৃতীয় বৃহত্তম মহাদেশ কিন্তু হলো এই উত্তর আমেরিকা, তাই তো? পৃথিবীতে 7টা মহাদেশ রয়েছে, তার মধ্যে বৃহত্তম হচ্ছে এশিয়া মহাদেশ। ক্ষুদ্রতম মহাদেশের নাম কি বলতো? ওশিয়ানিয়া মহাদেশ, ভেরি গুড। আর তৃতীয় বৃহত্তম যে মহাদেশটি রয়েছে তার নাম কিন্তু হলো উত্তর আমেরিকা। এবারে এই উত্তর আমেরিকা কে কবে আবিষ্কার করেন? আমেরিকো ভেসপুচি, ভেরি গুড। কত সালে আবিষ্কার করেন? 1501 খ্রিস্টাব্দে কিন্তু উত্তর আমেরিকা আবিষ্কৃত হয়। দেখো, আজ থেকে কিন্তু 500 বছর আগে এই মহাদেশটার কথা আমরা তেমন ভাবে জানতাম না। একজন নাবিক ছিলেন ইতালির, তিনি ক্রিস্টোফার কলম্বাস। তিনি ভারতে বা ভারতীয় দ্বীপপুঞ্জে আসার জন্য ইউরোপ থেকে কিন্তু সমুদ্রপথ অবলম্বন করেছিলেন। দীর্ঘ পথ যাত্রার পর তিনি একটি দ্বীপে এসে পৌঁছান এবং তিনি ভাবেন যে এটা ভারতবর্ষ। আসলে কিন্তু সেটা ভারতবর্ষ ছিল না। এই কলম্বাসের পথ অনুসরণ করেই আমেরিকো ভেসপুচি নামে আরো একজন পর্তুগিজ নাবিক, তিনি কিন্তু তার পথ অনুসরণ করে ঠিক সেই দ্বীপে পৌঁছায় এবং তিনি বুঝতে পারেন যে এটা কিন্তু ভারতবর্ষ নয়। তখনই তিনি তার নাম অনুসরণ করে এই দ্বীপপুঞ্জের নাম কি রেখেছিলেন? না, আমেরিকা। ঠিক আছে? আচ্ছা, এটা দেখা গেল আমেরিকার ইতিহাস। আমেরিকা পৃথিবীর উত্তর গোলার্ধ, পূর্ব গোলার্ধ যেমন রয়েছে, পশ্চিম গোলার্ধ রয়েছে, 4টি ভাগ রয়েছে পৃথিবী গোলার্ধে। উত্তর দিকে অবস্থান করায় এটা যেমন উত্তর আমেরিকা মহাদেশ। দক্ষিণ আমেরিকা আরো একটি মহাদেশ রয়েছে যেটি কিন্তু ঠিক এই উত্তর আমেরিকার নিচের দিকে অবস্থান করছে। তোমরা আমাকে বলো তো এই উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা এই দুটিকে ভাগ করেছে কোন খাল? বাহ, খুব ভালো বলেছো যে পানামা খাল কিন্তু উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এই দুটি খালকে কিন্তু বিভক্ত করেছে। পানামা যোজক একটা স্থান ছিল, যে স্থানটা কিন্তু দুটি ভূখণ্ডকে যুক্ত করছে, কিন্তু ব্যবসা বাণিজ্যের বিভিন্ন কারণে এই যোজকটাকে কেটে কিন্তু খালপথ তৈরি করা হয়। ঠিক আছে? পূর্বে আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর এই খালপথের মাধ্যমে কিন্তু সরাসরি যুক্ত হয়ে যায়। ফলে ইউরোপের সাথে সরাসরি কিন্তু ব্যবসা বাণিজ্যের পথ কিন্তু খুলে যায়। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। আচ্ছা, বলতো এই যে উত্তর আমেরিকার সর্বোচ্চ সিংহের নাম কি? মাউন্ট ম্যাককিনলে, ভেরি গুড। তাহলে উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ম্যাককিনলে। উত্তর আমেরিকার যে প্রধান নদী তার নাম কি?
ভেরি গুড। মিসিসিপি, মিসৌরি হলো কিন্তু উত্তর আমেরিকা মহাদেশের প্রধান নদী। উত্তর আমেরিকা মহাদেশের সীমানা যদি বলি আমি, বলতো পূর্ব দিকে কি রয়েছে? আটলান্টিক মহাসাগর। পশ্চিমে এবং দক্ষিণে কিন্তু রয়েছে প্রশান্ত মহাসাগর, এবং উত্তর দিকে রয়েছে উত্তর সাগর, এবং এই উত্তর দিকে কিন্তু এশিয়া মহাদেশের অংশ রয়েছে। সেই এশিয়া মহাদেশ আর উত্তর আমেরিকা মহাদেশ, এই দুটি মহাদেশকে বিচ্ছিন্ন করেছে কে, বলতে পারবে? বলো তাহলে কে? বাহ, খুব ভালো বলেছো যে বেরিং প্রণালী কিন্তু উত্তর আমেরিকা এবং এশিয়া যে মহাদেশ, এই মহাদেশ দুটিকে ভাগ করেছে। পানামা খাল যেমন উত্তর আমেরিকার সাথে দক্ষিণ আমেরিকার ভাগ করেছে, ঠিক তেমনি বেরিং প্রণালী কিন্তু এশিয়া মহাদেশের থেকে ইউরোপ মহাদেশকে বিচ্ছিন্ন করেছে। ঠিক আছে, এবারে এই উত্তর আমেরিকা মহাদেশে অসংখ্য শহর রয়েছে যেগুলো কিন্তু খুবই বিখ্যাত শহর, সেগুলোর নাম কিন্তু সচরাচর শোনা যায়। কয়েকটি বিখ্যাত শহরের নাম তোমরা বলো তো। ওয়াশিংটন ডিসি, ভেরি গুড। নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, মেক্সিকো সিটি, শিকাগো, তারপরে টরেন্টো, এগুলো কিন্তু হলো সব উত্তর আমেরিকার বিখ্যাত বিখ্যাত শহর। বর্তমানে উত্তর আমেরিকাতে 23টি কিন্তু দেশ রয়েছে। তাহলে উত্তর আমেরিকার দেশের সংখ্যা কয়টি? 23টি। ভেরি গুড, মনে থাকবে তাহলে তোমাদের এগুলো। আচ্ছা, এরপরে আমরা কি দেখেছিলাম যে উত্তর আমেরিকার প্রাকৃতিক বৈচিত্র্য পড়েছিলাম। তো উত্তর আমেরিকার প্রাকৃতিক বৈচিত্র্য অর্থাৎ ভূপ্রাকৃতিক বৈচিত্র্য বলতে কোন স্থানের কি হয় না, সেখানকার কোথায় পর্বত, কোথায় মালভূমি বা কোথায় সমভূমি অঞ্চল আছে, এই তিনটি ভাগ নিয়ে কিন্তু আলোচনা করা হয়। ঠিক তেমনি উত্তর আমেরিকার ভূপ্রাকৃতিক যে তারতম্য রয়েছে তার ভিত্তিতে একে মূলত তিনটি প্রধান ভাগে ভাগ করা যায়। তিনটি প্রধান ভাগে ভাগ করা যায়। সেই তিনটি ভাগ কি কি? একদম প্রথমে আসছে পশ্চিমের পার্বত্য অঞ্চল, দ্বিতীয় কি আসছে না মধ্যভাগের বিস্তীর্ণ সমভূমি অঞ্চল, এবং শেষে আসছে পূর্ব দিকের উচ্চভূমি। এই তিনটি ভাগে কিন্তু ভাগ করা যায়। দেখো, তোমরা উত্তর আমেরিকার ম্যাপ নিশ্চয়ই দেখেছিলে, ভূপ্রাকৃতিক ম্যাপ। সেখানে দেখবে উত্তরে একেবারে বেরিং প্রণালী থেকে পানামা খাল পর্যন্ত দক্ষিণ দিকে কি রয়েছে না, এই যে মহাদেশটির পশ্চিম প্রান্তে কিন্তু বিস্তৃত রয়েছে বিভিন্ন পর্বত বা পর্বতমালা, তাই তো? প্রশান্ত মহাসাগরের বা তীরবর্তী অঞ্চল, অর্থাৎ প্রশান্ত মহাসাগরীয় পাত এবং উত্তর আমেরিকার পাত কিন্তু অভিসারী সীমানা বরাবর এই পার্বত্য অঞ্চলটা কিন্তু লক্ষ্য করা যায়। আর এই পার্বত্য অঞ্চলের প্রধান প্রধান পর্বত শ্রেণীগুলো কি বলতো তোমরা? ভেরি গুড, আলাস্কা রেঞ্জ, এছাড়া রয়েছে কোস্ট রেঞ্জ, ব্রুকস রেঞ্জ। এর মধ্যে এই যে আলাস্কা রেঞ্জ রয়েছে, সেই আলাস্কা রেঞ্জের মাউন্ট ম্যাককিনলেই কিন্তু হলো উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ। এই অঞ্চলে অসংখ্য নদী ও গড়ে উঠেছে। এর মধ্যে ইউকন, কলোরাডো, কলম্বিয়া, ফ্লেজার প্রভৃতি নদীও কিন্তু এই পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে মধ্যভাগের যে সমভূমি অঞ্চল রয়েছে সেদিকে কিন্তু বিস্তৃত হয়েছে। তোমরা কর্ডিলারি শব্দটা শুনেছো? কর্ডিলেরা, বলো তো এই কর্ডিলেরা শব্দের অর্থ কি? ভেরি গুড, কর্ডিলেরা শব্দের অর্থ কিন্তু হলো শৃঙ্খল। উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমে যে পার্বত্য অঞ্চল রয়েছে সেগুলো নবীন ভঙ্গিল পর্বতে সৃষ্টি হয়েছে, তাই এগুলোকে কি বলা হয়? কর্ডিলেরা, মনে থাকবে। এবং এটা তোমরা মনে রাখবে যে আলাস্কা রেঞ্জ, তারপরে কোস্ট রেঞ্জ, এগুলো কিন্তু সবই নবীন ভঙ্গিল পর্বত। পূর্বে উচ্চভূমি রয়েছে, সেখানে কিন্তু প্রাচীন ভঙ্গিল পর্বত লক্ষ্য করা যায়। আমরা ভঙ্গিল পর্বত পড়ার সময় পড়েছিলাম না যে ভঙ্গিল পর্বতকে দুই ভাগে ভাগ করা যায়, এক প্রাচীন আর এক হচ্ছে নবীন, তাই তো? এই যে প্রথমে যে মাউন্ট ম্যাককিনলে, আলাস্কা রেঞ্জে, তারপরে কোস্ট রেঞ্জ, এইগুলো সবই কিন্তু নবীন ভঙ্গিল পর্বত। তোমরা বলো তো মৃত্যু উপত্যকা কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মৃত্যু উপত্যকা কাকে বলে বলো? একদমই ঠিক বলেছে যে পশ্চিমের পার্বত্য অঞ্চলে কি হয় না, ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশে সমুদ্রপৃষ্ঠ থেকে 90 মিটার কিন্তু নিচু একটি স্থান রয়েছে, যে স্থানের সামান্য পরিমাণ জল পাওয়া যায়, এবং এই জলের লবণতার পরিমাণ এত বেশি যে কোনো জীব কিন্তু এখানে বেঁচে থাকতে
পারে না, তাই একে কি বলা হয়, মৃত্যু উপত্যকা। আর এই অংশটাই কিন্তু সমগ্র উত্তর আমেরিকার উষ্ণতম অংশ। বুঝতে পেরেছো? সব থেকে উষ্ণতম মানে গরম সব থেকে বেশি, প্রায় 56 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা পৌঁছে যায়। এবং পশ্চিম গোলার্ধ রয়েছে, সেই পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান কিন্তু হলো এই মৃত্যু উপত্যকা। তোমরা মনে রাখবে সকলেই, মৃত্যু উপত্যকা কাকে বলে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষায় কিন্তু সচরাচর দেয়। আচ্ছা, এরপর আমরা পড়েছিলাম মধ্যভাগের সমভূমি অঞ্চল। তাহলে পশ্চিমে পার্বত্য অঞ্চল, পূর্বে কি রয়েছে, উচ্চভূমি। এর মাঝখানে যে বিস্তীর্ণ অঞ্চলটা রয়েছে উত্তর আমেরিকার, সেটাই কিন্তু হলো কি না, মধ্যভাগের সমভূমি অঞ্চল। অনেকগুলো নদী অববাহিকাকে কেন্দ্র করে এই সমভূমি অঞ্চল কিন্তু গড়ে উঠেছে। ঠিক আছে? তোমার ম্যাকেঞ্জি, সেন্ট লরেন্স, এছাড়া মিসিসিপি, মিসৌরি, এই যে নদীগুলো সবই কিন্তু এই উত্তর আমেরিকার যে মধ্যভাগের অংশ রয়েছে সমভূমি, সেই অঞ্চলে কিন্তু লক্ষ্য করা যায়। এখানকার পূর্ব দিকে তোমার হাডসন উপসাগর কেন্দ্র করে এখানে কিন্তু ক্যানাডিয়ান শিল্ড অঞ্চল অবস্থান করছে। পুরোটাই সমভূমি অঞ্চলটা পুরোটাই যে সমভূমি তা কিন্তু নয়, খানিকটা কিন্তু তরঙ্গায়িত সমভূমি এই অঞ্চলে লক্ষ্য করা যায়। দীর্ঘদিন ধরে হিমবাহের ক্ষয়কার্যের ফলে এখানে যে উচ্চভূমিগুলো ছিল কানাডীয় শিল্ড অঞ্চলে, সেগুলো কিন্তু ধীরে ধীরে সমভূমির আকার ধারণ করেছে। আর এই অংশেই মধ্যভাগেই কিন্তু বিখ্যাত পঞ্চর হ্রদ রয়েছে। বলতো পঞ্চর কোন 5টি হ্রদের সমন্বয়ে গঠিত? মিশিগান, হুরন, ইরি, অন্টারিও এবং সুপিরিয়র। এর মধ্যে পৃথিবীর সর্ববৃহৎ মিষ্টি জলের হ্রদের নাম কি? এই 5টির মধ্যে কোনটি হবে? বাহ, খুব ভালো বলেছে যে সুপিরিয়র হলো কিন্তু এরকম মিষ্টি জলের হ্রদ। এই মধ্যভাগের সমভূমি অঞ্চলে হ্রদ অঞ্চলের সমভূমি অঞ্চল রয়েছে, পেইরি তৃণভূমি অঞ্চল রয়েছে, মিসিসিপি মিসৌরির যে অববাহিকা অঞ্চল সেটা রয়েছে, এছাড়া সেন্ট লরেন্স নদীর অববাহিকা অঞ্চল নিয়েই কিন্তু এই মধ্যভাগের সমভূমি অঞ্চলটা গঠিত হয়েছে। এরপর আমরা কি পড়েছিলাম যে পূর্ব দিকের উচ্চভূমি। এই পূর্ব দিকের উচ্চভূমি আগেই যে আমি তোমাদের বলেছি যে প্রাচীন ভঙ্গির পর্বতের উদাহরণ। ঠিক আছে? পূর্ব দিকে কি রয়েছে? পূর্ব দিকে রয়েছে অ্যাপেলিশিয়ান পার্বত্য অঞ্চল, যেটা একসময় পর্বত ছিল, কিন্তু হিমবাহের বিভিন্ন ক্ষয়কাজের ফলে বা বিভিন্ন ক্ষয়কাজের ফলে প্রকৃতির যে বিভিন্ন ক্ষয়কাজ রয়েছে সেগুলোর ফলে কিন্তু ধীরে ধীরে সে একটা ক্ষয়প্রাপ্ত মরুভূমির আকার ধারণ করেছে। আর এই অ্যাপেলিশিয়ান পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট মিশেল, যা কিন্তু হলো এই পূর্বের উচ্চভূমির বা পূর্বের দিকে যে উচ্চভূমিগুলো রয়েছে তাদের মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ। মনে থাকবে, মাউন্ট মিশেল হলো পূর্বের উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গ। আমরা গত ক্লাসে ঠিক এই পর্যন্তই পড়াশোনা করেছিলাম, তাই তো? তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার মধ্যে আসি। সেটা হলো, প্রথমেই আছে উত্তর আমেরিকার নদ নদী। দেখো, উত্তর আমেরিকার নদ নদী, তোমরা কিন্তু আগেই জেনেছো যে উত্তর আমেরিকায় কিন্তু অসংখ্য নদ নদী রয়েছে, তাই না? তার মধ্যে যে নদীগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হলো সেন্ট লরেন্স, মিসিসিপি মিসৌরি, কলোরাডো, ম্যাকেঞ্জি, কলম্বিয়া, এছাড়া রিও গ্র্যান্ডি, রেড, টেরিনি, এছাড়া ম্যাকেঞ্জি তো আগেই বললাম আমি তোমাদের সাথে, প্রভৃতি নদী কিন্তু জালের মতো কিন্তু এই উত্তর আমেরিকা মহাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রথমে আমরা যে নদীটা সম্পর্কে জানবো সেটি কিন্তু হলো সেন্ট লরেন্স নদী। এই সেন্ট লরেন্স নদী উৎস কোথায়, মোহনা কোথায়, উপনদীর নাম বা এই নদীর কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। দেখো, ম্যাপে দেখো তো তোমরা দেখতে পাচ্ছ যে সেন্ট লরেন্স নদীটি কোথায় রয়েছে? দেখতে পেয়েছো? দেখো, এই যে রয়েছে সেন্ট লরেন্স নদী। তাহলে এই সেন্ট লরেন্স নদীটির উৎপত্তি কোথায় হয়েছে? উৎস কিন্তু হলো এন্টারিও হ্রদ। এই যে রয়েছে এই হ্রদটা কিন্তু এন্টারিও, যে পঞ্চ হ্রদ পড়েছিলাম আমরা 5টা বৃহৎ হ্রদ, এর মধ্যে এন্টারিও হ্রদ থেকেই কিন্তু আহ, এই সেন্ট লরেন্স নদীর উৎপত্তি হয়েছে। এবং এর মোহনা কোথায় না, আটলান্টিক মহাসাগর। দেখো এদিকে কি রয়েছে, আটলান্টিক মহাসাগর। তো তাহলে এই সেন্ট লরেন্স নদীর মোহনা কিন্তু রয়েছে আটলান্টিক মহাসাগর, অর্থাৎ
নদীটির ঢাল যদি আমি বলি কোন দিকে হবে, না পশ্চিম থেকে কিন্তু পূর্ব দিকে নদীটির ঢাল রয়েছে, উপনদীর নাম। উত্তর আমেরিকার যে সেন্ট লরেন্স নদী, সেই নদীর উপনদীগুলি হলো অটোয়া এবং সেন্ট মর্সি। কি কি নদীর উপনদী, না অটোয়া এবং সেন্ট মর্সি হলো উত্তর আমেরিকার সেন্ট লরেন্স নদীর উপনদী। বিশেষ বৈশিষ্ট্য কি, পরিবহনে এই নদীর গুরুত্ব কিন্তু খুব বেশি, অর্থাৎ পরিবহন ক্ষেত্রে কিন্তু এই নদীর ভূমিকা রয়েছে। এছাড়া নায়াগ্রা জলপ্রপাত এই নদীর উপরে সৃষ্ট। তা তোমরা সকলেই নায়াগ্রা জলপ্রপাতের নাম শুনেছ, প্রাকৃতিক সৌন্দর্য ভরা একটি জলপ্রপাত। সেই নায়াগ্রা জলপ্রপাত যদি বলে কোথায় সৃষ্টি হয়েছে বা কোন নদীর উপর সৃষ্টি হয়েছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1 নম্বরের জন্য পরীক্ষায় আসে যে নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর উপরে সৃষ্টি হয়েছে, তখন তোমরা কি বলবে, না সেন্ট লরেন্স নদীর উপরে কিন্তু নায়াগ্রা জলপ্রপাতটা সৃষ্টি হয়েছে। আচ্ছা, এটা হলো সেন্ট লরেন্স নদী। 2 নম্বরে দেখো কি নদী রয়েছে, মিসিসিপি মিসৌরি নদী। এটি হলো কিন্তু উত্তর আমেরিকার প্রধান নদী, তাই তো? আচ্ছা, এর যদি আমি বলি উৎস কোথায়, সেটি হবে কিন্তু সুপিরিয়র হ্রদের পশ্চিম প্রান্তে। অর্থাৎ পৃথিবীর যে মিষ্টি জলের হ্রদ সুপিরিয়র, সেই সুপিরিয়র জলের কিন্তু পশ্চিম প্রান্তে এই মিসিসিপি নদীটা কিন্তু অবস্থান করছে। তোমরা ম্যাপে দেখো এই যে মিসিসিপি নদী, এই যে মিসিসিপি নদী, এবং সমগ্র উত্তর আমেরিকার দীর্ঘতম নদী এটাই, তাই তো? এটা আমরা আগেই জেনেছি। এবং এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় যে মিসিসিপি নদীর যে প্রধান উপনদী সেটা কোনটি। মিসিসিপি নদীর যে প্রধান উপনদী সেটি কিন্তু হলো মিসৌরি নদী। অর্থাৎ মিসিসিপি মিসৌরি কিন্তু দুটি আলাদা নদী। মিসিসিপি নদীর প্রধান উপনদী হলো কিন্তু মিসৌরি নদী। এর মোহনা কোথায়, কোথায় গিয়ে পতিত হয়েছে, দেখো এদিকে এসে এখানে পতিত হয়েছে। তাহলে এখানে কোন কি রয়েছে, মেক্সিকো উপসাগর। ভেরি গুড। তাহলে মেক্সিকো উপসাগরে কিন্তু এই মিসিসিপি মিসৌরি নদীটি এসে পতিত হয়েছে। এরপরে নাম্বার 3 রয়েছে দেখো কলোরাডো নদী। উৎস কোথায়, এই কলোরাডো নদীর উৎস হলো কিন্তু রকি পার্বত্য অঞ্চল। অর্থাৎ রকি পার্বত্য অঞ্চল কোথায় রয়েছে, এই দেখো এরকম পশ্চিম দিকে কিন্তু রয়েছে। অর্থাৎ এই যে নদীটা দেখো রয়েছে কলোরাডো নদী, এবং এই নদী পতিত হয়েছে কোথায়, এই নদী পতিত হয়েছে কিন্তু ক্যালিফোর্নিয়া উপসাগরে। তাহলে কলোরাডো নদী সৃষ্টি হয়েছে রকি পার্বত্য অঞ্চল থেকে এবং পতিত হয়েছে কিন্তু কোথায়, না ক্যালিফোর্নিয়া উপসাগরে। এই নদীর উপনদীগুলি কি কি, কলোরাডো নদীর উপনদী হলো ইউকন, ফ্রেজার, কলম্বিয়া। এই নদীগুলো কিন্তু হলো কলোরাডো নদীর উপনদী। বৈশিষ্ট্য কি রয়েছে, সেচ ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বাঁধ ও জলাধার নির্মাণ করা হয়েছে এই নদীর উপরে। যেহেতু পার্বত্য অঞ্চলের নদী, তাই খরস্রোতা নদী, নদীর জলের গতিবেগ বেশি, ফলে এই নদীতে কিন্তু সেচ এবং জলকাজের জন্য, জলসেচের বা জলবিদ্যুতের জন্য কিন্তু বাঁধ নির্মাণ করা হয়েছে। গ্র্যান্ড ক্যানিয়ন এই নদীর অববাহিকায় দেখা যায়। তোমরা সকলেই নাম শুনেছো গ্র্যান্ড ক্যানিয়ন। সেই গ্র্যান্ড ক্যানিয়ন কিন্তু এই কোলার নদীর অববাহিকা অঞ্চলে লক্ষ্য করা যায়। মনে থাকবে। তাহলে 3 নম্বর কোন নদী পড়লাম আমরা, কলোরাডো নদী, তাই তো? আচ্ছা, এরপরে দেখো রয়েছে 4 নম্বর কি রয়েছে, ম্যাকেঞ্জি নদী। আরো একটি উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ নদী কিন্তু হলো এই ম্যাকেঞ্জি নদী, যার উৎস হচ্ছে কোথায়, না আথাবাস্কা হ্রদ। উৎস কোথায়, আথাবাস্কা হ্রদ। এটি উত্তর আমেরিকার মধ্যে প্রায় 4200 কিলোমিটার পথ কিন্তু অতিক্রম করেছে এবং কোথায় গিয়ে পতিত হয়েছে, উত্তর সাগরে গিয়ে কিন্তু পতিত হয়েছে। দেখো তো কোথায় রয়েছে ম্যাকেঞ্জি নদী ম্যাপে, আচ্ছা এই যে ম্যাকেঞ্জি নদী, তাই না? এই যে উত্তর সাগর রয়েছে এদিকে, এই উপরে, এই উত্তর সাগরে কিন্তু এসে পতিত হয়েছে এবং উৎস কোথায়, যেখানে সৃষ্টি হয়েছে সেটি কিন্তু হলো আথাবাস্কা হ্রদ। এই নদী, এই উপনদী হলো পিস, লিডার এবং লি। পিস, লিডার এবং লি হলো ম্যাকেঞ্জি নদীর উপনদী। বিশেষ বৈশিষ্ট্য কি, শীতকালে নৌ পরিবহনের যোগ্য কিন্তু নয় এই নদী। যেহেতু
পৃথিবীর উত্তর গোলার্ধের একেবারে উপরের দিকে অবস্থান করছে, ফলে এখানে কিন্তু প্রায় বরফ কিন্তু পড়ে। ফলে শীতের সময় নদীগুলোর জল কিন্তু বরফে পরিণত হয়ে যায়। ফলে নৌ পরিবহন যোগ্য মানে যোগাযোগ ব্যবস্থা কিন্তু বা নৌ পরিবহন যোগ্য কিন্তু নয় এই নদীটি। মনে রাখবে। তাহলে কি মনে রাখবে যে উত্তর আমেরিকার কোন নদীটি নৌ পরিবহনে শীতকালে নৌ পরিবহন যোগ্য নয়? উত্তর কি হবে? ম্যাকেঞ্জি নদী। নৌকা ও স্টিমার কিছু কিছু সময় চালানো হয়, সেটা কিন্তু সম্পূর্ণ গ্রীষ্মকালে। ঠিক আছে। আচ্ছা, এরপরে 5 নম্বর দেখো কি রয়েছে, না রয়েছে কলম্বিয়া। কলম্বিয়া নদীটির দৈর্ঘ্য হলো 1954 কিলোমিটার। উৎস কি, না সেল ক্রিক পর্বত রয়েছে, এই সেল ক্রিক পর্বত থেকে এই নদীটি উৎপন্ন হয়েছে এবং প্রশান্ত মহাসাগরে গিয়ে কিন্তু এই নদীটি পতিত হয়েছে। দেখো এই যে কলম্বিয়া নদী এখান থেকে উৎপন্ন হয়েছে এবং গতিপথে এসে সে কিন্তু পশ্চিম দিকে প্রবাহিত হয়ে প্রশান্ত মহাসাগরে পতিত হয়েছে। এই নদীর উপনদীগুলি হলো স্নেক এবং স্পোকেন। স্নেক এবং স্পোকেন হলো কলম্বিয়া নদীর উপনদী। এছাড়া বিশেষ বৈশিষ্ট্য কি রয়েছে? বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য অনেকগুলো বাঁধ ও জলাধার কিন্তু এই নদীর উপরে সৃষ্টি করা হচ্ছে। মনে থাকবে। তাহলে আমরা কিন্তু 5টি গুরুত্বপূর্ণ নদী সম্পর্কে জানলাম। সেন্ট লরেন্স নদী, মিসিসিপি মিসৌরি নদী, কলোরাডো নদী, ম্যাকেঞ্জি নদী আর কলম্বিয়া নদী। তোমরা আমাকে বলো তো যে নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর উপরে সৃষ্টি হয়েছে? এক্ষুনি তো জানলে, বলো। ভেরি গুড, খুব ভালো বলেছো যে নায়াগ্রা জলপ্রপাত কিন্তু সেন্ট লরেন্স নদীর উপরে কিন্তু সৃষ্টি হয়েছে। আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা পরীক্ষায় আসে এখান থেকে, যে গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীর উপরে বা কোন নদীর অববাহিকায় লক্ষ্য করা যায়? কলোরাডো নদী, তাই না? তাহলে কলোরাডো নদীর উপরে কিন্তু গ্র্যান্ড ক্যানিয়ন লক্ষ্য করা যায়। আচ্ছা বলতো যে শীতকালে নৌ পরিবহন যোগ্য নয় এমন একটি উত্তর আমেরিকার নদীর নাম? ম্যাকেঞ্জি নদী। ভেরি গুড। তাহলে এই যে প্রশ্নগুলো বললাম এগুলো কিন্তু খুব ভালো করে তোমরা মনে রাখবে। আচ্ছা, এরপরে দেখা রয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন। কলোরাডো নদীর সুদীর্ঘ পথ মরুভূমি অঞ্চলের উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে এই নদীটি। ঠিক আছে, সেই নদীর নাম কি? গ্র্যান্ড ক্যানিয়ন। আচ্ছা, সাধারণত মরু অঞ্চলের নদী নিচের দিকে কিন্তু বেশি ক্ষয় করে। এই নদী উপত্যকায় খুব গভীর হয়, যেহেতু নিচের দিকে বেশি ক্ষয় করছে মরু অঞ্চলে, ফলে কি হবে? নদী উপত্যকাটা কিন্তু গভীর হবে। দেখো এই যে ডান দিকে ছবি দেখছো, এটা কিন্তু মরুভূমির উপর দিয়ে এই কলোরাডো নদী কিন্তু বয়ে গেছে। ফলে দেখো নদী উপত্যকা কিন্তু যথেষ্ট গভীর। এই কলোরাডো নদীর শুষ্ক প্রবাহপথে সুগভীর গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়নের কিন্তু সৃষ্টি হয়েছে। তাহলে কলোরাডো নদীর শুষ্ক প্রবাহপথে কিন্তু সুগভীর গিরিখাত, সেটি কি, না গ্র্যান্ড ক্যানিয়ন লক্ষ্য করা যায়। আচ্ছা, এই যে গ্র্যান্ড ক্যানিয়ন নদী রয়েছে বা এই সরি কলোরাডো নদী রয়েছে, এই কলোরাডো নদী কিন্তু মরুভূমির উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ফলে ক্যালিফোর্নিয়ার যে মরুভূমি উপত্যকা রয়েছে সেই মরুভূমি উপত্যকাকে কিন্তু অনেকাংশে কৃষি প্রধান অঞ্চলে রূপান্তরিত করতে সাহায্য করছে কোন নদী? কলোরাডো নদী। মনে থাকবে। আচ্ছা, এরপরে দেখো মনে রেখো কিছু কিছু বিষয় পরীক্ষায় খুবই আসে, সেগুলো তোমরা মনে রাখবে। যেমন মিসিসিপি নদীর প্রধান উপনদী হলো কিন্তু মিসৌরি। টেনেসি নদীর উপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে তোলা হয়েছে। তাহলে পৃথিবীর বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনার নাম কি? টেনেসি নদীর উপর গড়ে তোলা হয়েছে, তাই তো। আমাদের পশ্চিমবঙ্গের যেমন রয়েছে কি, না দামোদর ভ্যালি কর্পোরেশন, বহুমুখী নদী পরিকল্পনার একটি উদ্দেশ্যকে নিয়ে এটা গড়ে তোলা হয়েছিল। ঠিক তেমনি বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা, অর্থাৎ একটা নদীকে সামনে রেখে যখন বহু রকম উদ্দেশ্যকে নিয়ে সেখানে বাঁধ দেওয়া বা কোনো কিছু উদ্দেশ্যকে কেন্দ্র করে সেখানে কি হয়, না কোনো পরিকল্পনা গড়ে তোলা হয়, তখন তাকে কি বলা হয়? বহুমুখী নদী পরিকল্পনা। সেখানে মাছ চাষ হতে পারে, জলবিদ্যুৎ হতে পারে, পরিবহন হতে পারে, ভ্রমণ হতে পারে,
অর্থনৈতিক দিক থেকে স্বাচ্ছন্দ্য হওয়ার জন্য, বিভিন্ন রকম চাষবাসের জন্য জলসেচের প্রয়োজন হতে পারে। এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখেই কিন্তু বহুমুখী নদী পরিকল্পনা গড়ে তোলা হয়। মনে থাকবে। আর লাস্ট রয়েছে দেখো, মরুপ্রায় ক্যালিফোর্নিয়া উপত্যকাকে কৃষি প্রধান অঞ্চলে রূপান্তরিত করেছে কলোরাডো নদী। এই যে নদী তোমরা দেখছো, এটা কিন্তু হলো টেনেসি নদী। এই নদীর উপরেই কিন্তু বহুমুখী নদী পরিকল্পনা গড়ে তোলা হয়েছে। স্টুডেন্ট, এর ঠিক দেখো পরেই রয়েছে যে উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ু। উত্তর আমেরিকা মহাদেশের আকৃতি কিন্তু অনেকটা উল্টানো ত্রিভুজের মতো, তাই না? দেখো তো, দেখে কি মনে হচ্ছে? উল্টানো ত্রিভুজ তো। এই যে উল্টানো ত্রিভুজের মতো না? মহাদেশের উপরের যে অংশ বেশি চওড়া এবং মধ্যভাগের অংশগুলো সমুদ্র থেকে কিন্তু বহু দূরে অবস্থান করছে। দেখো এগুলো কিন্তু, এদিকে প্রশান্ত মহাসাগর, এদিকে আটলান্টিক মহাসাগর, সব সমুদ্র। মহাদেশের পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্ত সমুদ্রের অঞ্চলের কাছাকাছি হলেও মধ্যভাগের যে বিশাল অঞ্চল, সেটি কিন্তু সমুদ্রের থেকে অনেক দূরে অবস্থান করছে। তাই এখানকার জলবায়ু কিন্তু মহাদেশীয় বা চরম প্রকৃতি। তাহলে যে সমুদ্রের থেকে দূরে যে মাঝখানের যে অংশগুলো এই মহাদেশের, সেখানে কিন্তু চরম প্রকৃতির জলবায়ু লক্ষ্য করা যায়। আবার দক্ষিণ দিকের অংশ কিন্তু যথেষ্ট সরু, তাই না? দেখো এদিকে কি সরু তো। এই অংশে কি হয় না, সমুদ্রের কাছাকাছি অবস্থিত হওয়ার জন্য জলবায়ু কিন্তু সামুদ্রিক এবং সমভাবাপন্ন সমভাবাপন্ন প্রকৃতির হয়ে থাকে। সামুদ্রিক যে লক্ষণগুলো, সেগুলো কিন্তু এই সরু অঞ্চল হওয়ার জন্য কিন্তু তার প্রভাব কিন্তু যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যায়। তাহলে মধ্যভাগের চরম ভাবাপন্ন এবং দক্ষিণ দিকের অংশে কিন্তু সমভাবাপন্ন প্রকৃতির জলবায়ু লক্ষ্য করা যায়। আচ্ছা, উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্য আমরা প্রথমে দেখলাম যে আকৃতি, একটা ত্রিভুজ আকৃতি উল্টানো। এই আকৃতি ছাড়াও অন্যান্য কারণেও কিন্তু এই মহাদেশের জলবায়ু বৈচিত্র্য লক্ষ্য করা যায়। বৈচিত্র্য মানে কি? অর্থাৎ কোন এক স্থানে যখন ঠান্ডা, তখন তার উল্টো দিকে কিন্তু গরম লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ একটা মহাদেশের মধ্যে জলবায়ু বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন রকম। এটাকেই আমরা কি বলছি বলতো? জলবায়ুর বৈচিত্র্য। আকৃতি তো একটা ফ্যাক্টর করেই, আমরা আগেই পড়লাম যে আকৃতির জন্য সমুদ্রবায়ু বিভিন্ন স্থানে বিভিন্ন রকম, বা জলবায়ু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। এই আকৃতি ছাড়াও এই মহাদেশের আরো কিছু কিছু বিষয় রয়েছে, যেগুলোর জন্য কিন্তু জলবায়ুর নানা রকম বৈচিত্র্য লক্ষ্য করা যায়। সেই বিষয়গুলো কি কি? কোনগুলো জলবায়ুর বৈচিত্র্যে তার প্রভাব ফেলছে? নাম্বার ওয়ান, অক্ষাংশগত অবস্থান। আমরা জানি যে কোন একটি স্থানের অবস্থান নির্ণয় করতে আমাদের অক্ষাংশ দ্রাঘিমাংশ লাগে। অক্ষাংশগত অবস্থার জন্যও কিন্তু সেই অঞ্চলের জলবায়ুটা অনেকটা তার উপরে নির্ভর করে। দ্বিতীয় কি? সমুদ্র স্রোত। সমুদ্র কিন্তু স্রোতের প্রভাব মহাদেশের মধ্যভাগে দেখা না গেলেও মহাদেশের যে উপকূলবর্তী অঞ্চল, সেখানে কিন্তু সমুদ্র স্রোতের প্রভাব লক্ষণীয়। তাহলে এটাও কিন্তু একটা একটা জলবায়ু বৈচিত্র্যের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সমুদ্র তীরবর্তী অঞ্চলে একরকম বা মধ্যভাগে আরেক রকম, তাই তো? আচ্ছা, বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ জলবায়ুর বৈচিত্র্যকে কিন্তু তারতম্য সৃষ্টি করে। এবং লাস্ট 4 নম্বর কি রয়েছে দেখো, না পর্বতের অবস্থান। পর্বতের অবস্থান হলে কি হবে? জলবায়ু পর্বতের উপরে একরকম হবে, পর্বতের মাঝখানে একরকম, আবার পর্বতের যে পাদদেশ, সেখানেও কিন্তু আরেক রকম জলবায়ু লক্ষ্য করা যায়, তাই না? আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং এ পার্বত্য অঞ্চলে যথেষ্ট ঠান্ডা থাকে, সারা বছরই ঠান্ডা থাকে, এবং নিচের দিকে তখন গরম, পাদদেশ অঞ্চল সেখানে যথেষ্ট গরম থাকে। তাহলে এই যে পর্বতের অবস্থান, সেই অবস্থানের কারণেই কিন্তু জলবায়ুর বৈচিত্র্য উত্তর আমেরিকা মহাদেশে লক্ষ্য করা যায়। আচ্ছা, আমরা এই 4টি বিষয় সম্পর্কেই কিন্তু অল্প বিস্তর জানব। প্রথমেই আমরা জানবো যে অক্ষাংশগত অবস্থানের কারণে কিভাবে জলবায়ুর বৈচিত্র্য লক্ষ্য করা যায়। দেখো, উত্তর আমেরিকার বেশিরভাগ অংশই কিন্তু 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত। আচ্ছা, এই ছবিটা দেখে বলতো অক্ষরেখা কোনগুলি? যেটি উত্তর থেকে দক্ষিণে গেছে, না পশ্চিম থেকে পূর্বে গেছে? পশ্চিম থেকে পূর্বে গেছে। অর্থাৎ এই যে রেখাগুলো কিন্তু হলো কি রেখা?
অক্ষরেখা। দেখো 30 ডিগ্রি অর্থাৎ এরকম জায়গা থেকে এই 60 ডিগ্রি এই অংশের মধ্যে কিন্তু পুরো অক্ষরেখাটার মধ্যে কিন্তু উত্তর আমেরিকার মহাদেশটি অবস্থান করছে। ফলে কি হচ্ছে না, মহাদেশটির অধিকাংশই নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত। দক্ষিণে মেক্সিকোর উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বয়ে যাওয়ার কারণে কি হয়েছে না, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন স্থানে কিন্তু ক্রান্তীয় জলবায়ু লক্ষ্য করা যায়। আর উত্তরাংশে সুমেরু বৃত্তর কাছে হওয়ার জন্য কি হয়, এই অঞ্চলে কিন্তু প্রবল তুষারপাত বা তুন্দ্রা বা শীতল যে মেরু জলবায়ু, সেই জলবায়ুর কিন্তু অন্তর্গত এই উত্তর আমেরিকার উত্তর অংশ। তাহলে আমরা কি দেখছি যে উত্তর দিকে বরফ পড়ছে, তুন্দ্রা ও শীতল মেরু অঞ্চলের জলবায়ু লক্ষ্য করা যায়। আর কি না, মধ্যভাগে নাতিশীতোষ্ণ জলবায়ু লক্ষ্য করা যাচ্ছে বা চরম প্রকৃতির জলবায়ু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এই অক্ষাংশগত অবস্থানের জন্য কিন্তু উত্তর আমেরিকায় জলবায়ু বৈচিত্র্য লক্ষ্য করা যায়। দ্বিতীয়ত কি, সমুদ্র স্রোত। শীতল স্রোতের প্রভাবে উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্ব উপকূল ভাগ বছরের বেশিরভাগ সময় কিন্তু বরফাবৃত থাকে। অর্থাৎ এই স্থানটা দেখো, উত্তর দিক এবং পূর্ব দিকের এই উপকূল অংশটা বছরের বেশিরভাগ সময় কিন্তু এই জায়গাটা কি হয় না, বরফাচ্ছন্ন থাকে শীতল স্রোতের প্রভাবে। সমুদ্রের উপর অনেক শীতল স্রোত সৃষ্টি হয়, সেই স্রোতটা কিন্তু বায়ু প্রবাহ দ্বারা কিন্তু স্থলভাগের উপরে বয়ে চলে, তখন সেই স্থানগুলোও বরফ পড়ে। ক্যালিফোর্নিয়া সমুদ্র স্রোতের প্রভাবে বা ক্যালিফোর্নিয়া স্রোতের প্রভাবে দক্ষিণ পশ্চিম দিকে ক্যালিফোর্নিয়া উপকূল বেশ ঠান্ডা থাকে। মহাদেশটির দক্ষিণ পূর্বে প্রবাহিত উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে এই অঞ্চলের উপকূলের জলবায়ু কিন্তু উষ্ণ থাকে। তাহলে কোন দিকে, দক্ষিণ পূর্ব দিকে, দক্ষিণ দিক এবং পূর্ব দিকের এই অংশটাই কিন্তু জলবায়ু কিছুটা হলেও উষ্ণ লক্ষ্য করা যায়। উত্তর দিকে মেরু অঞ্চল রয়েছে, তাই শীতলতম স্থানগুলি এখানেই রয়েছে উপরের দিকে, তাই তো। দেখো এই দেখো, দক্ষিণ আটলান্টিক মহাসাগরের স্রোত তৈরি হচ্ছে বা উত্তর আটলান্টিক মহাসাগরের স্রোত তৈরি হচ্ছে, এগুলো যখন স্থলভাগের দিকে বয়ে আসে তখন কিন্তু মহাদেশের মধ্যে সমুদ্র স্রোতের প্রভাবটা কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক আছে, আচ্ছা। এরপরে 3 নম্বর দেখো রয়েছে বায়ু প্রবাহ। বসন্তের শুরুতে রকি পর্বতের পূর্ব ঢাল বরাবর চিনুক নামে এক উষ্ণ স্থানীয় বায়ু কিন্তু প্রভাবিত হয়। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে রকি পর্বতের পূর্ব ঢালে কোন স্থানীয় বায়ু প্রভাবিত হয়, কি হবে উত্তর, চিনুক। দেখো এরকম ভাবে যদি পর্বত থাকে তার পূর্ব দিকে কিন্তু বায়ুটা প্রভাবিত হচ্ছে। আমাদের ভারতবর্ষে যেমন লু, কালবৈশাখী, আশ্বিনের ঝড় লক্ষ্য করা যায় যে বায়ুগুলো, ঠিক তেমনি এক ধরনের গরম বায়ু কিন্তু হলো এই চিনুক বায়ু। এই বায়ুর জলীয়বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাওয়ায় এই অঞ্চলে বৃষ্টিপাত কিন্তু হয় না, যার জন্য বড় গাছপালার বদলে কিন্তু ঘাস ও তৃণজাতীয় যে উদ্ভিদ বা ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ, এগুলোই কিন্তু এই বায়ু প্রবাহের দ্বারা মধ্যভাগে কিন্তু উত্তর আমেরিকার মধ্যভাগে এগুলি লক্ষ্য করা যায়। তাই এই অঞ্চল পেইরিতিনিয় অঞ্চল নামে পরিচিত। 3 নম্বর। 4 নম্বর দেখো কি রয়েছে, পর্বতের অবস্থান খুব গুরুত্বপূর্ণ। পর্বত কোন দিকে রয়েছে উত্তর আমেরিকা মহাদেশের বলতো বেশি, পশ্চিম প্রান্তে রয়েছে, তাই না। এই প্রশান্ত মহাসাগরের ঠিক পরে এই যে প্রশান্ত মহাসাগরীয় পাত এবং উত্তর আমেরিকার পাত সংঘর্ষের ফলেই কিন্তু এই পর্বতগুলির সৃষ্টি হয়েছে। মহাদেশটির পূর্ব দিকে কি রয়েছে, অ্যাপেলিশিয়ান পর্বত, এবং পশ্চিম দিকে রয়েছে কর্ডিলেরা। সেই উত্তর থেকে কিন্তু দক্ষিণ পর্যন্ত, উত্তরে দেখো রয়েছে এই বেনিং প্রণালী থেকে দক্ষিণে কোন অব্দি বিস্তৃত, পানামা খাল পর্যন্ত বিস্তৃত রয়েছে এই মধ্যভাগে। ফলে কি হয় না, সমুদ্রের যে প্রভাব সেটা কিন্তু খুব কম, অর্থাৎ সমুদ্রের যে প্রভাব এটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে কার দ্বারা, পর্বতের দ্বারা। মহাদেশের উত্তর দিক থেকে হিম শীতল মেরু বায়ু প্রবেশ করে বিনা বাধায় বহুদূর পর্যন্ত কিন্তু প্রভাবিত হয়। তাহলে উত্তর দিক থেকে এখানে যে হিম শীতল বাতাস তো প্রভাবিত হবে, কারণ মেরু অঞ্চলে উষ্ণতা খুবই কম থাকে। তাহলে এদিক থেকে বাতাসটা কিন্তু এসে সারা মহাদেশটাকে কিন্তু ঠান্ডা করে রাখে। আবার দক্ষিণে মেক্সিকো উপসাগর দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু কিন্তু বাধাপ্রাপ্তহীন ভাবে প্রভাবিত হয়ে কিন্তু বৃষ্টিপাত ঘটায়। এই দিক থেকে কিন্তু বায়ু বিনা বাধায় প্রবেশ করে কিন্তু মহাদেশটির মধ্যে বৃষ্টিপাত লক্ষণীয়। তাহলে কোনো একটি স্থানের জলবায়ু বৈচিত্র্য অক্ষাংশের অত অবস্থান
সমুদ্র স্রোত, বায়ু প্রবাহ, পর্বতের অবস্থান ইত্যাদি বিষয়গুলির উপরে কিন্তু যথেষ্ট পরিমাণে নির্ভর করে। মনে থাকবে? তাহলে আজকে আমরা কোন কোন বিষয় সম্পর্কে জানলাম? না উত্তর আমেরিকা মহাদেশের নদ নদী এবং জলবায়ু সম্পর্কে। ঠিক আছে? আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। আশা করি তোমরা আজকের যে বিষয় নদ নদী এবং জলবায়ু সেটা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের যে সম্পর্ক রয়েছে সেটা সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? তবে আজকের আমরা যেটুকু পড়লাম সেখান থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে সেটা আমরা একটু চটজলদি দেখে নেব। দেখো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বর, উত্তর আমেরিকার প্রধান যে নদী তার নাম কি? সকলেই তোমরা জানো, তোমরাই উত্তর দেওয়ার চেষ্টা করো তাহলে। ভেরি গুড। মিসিসিপি মিসৌরি হলো কিন্তু উত্তর আমেরিকার প্রধান নদী। আর এই মিসিসিপির প্রধান উপনদীর নাম কি? মসৌরি। ভেরি গুড। 2, বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে কোন নদীর উপর? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। টেনেসি নদীর উপর কিন্তু এই বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে। 3, নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর উপর সৃষ্টি হয়েছে? বলো, খুব সহজ প্রশ্ন। কলোরাডো নদীর উপরে নায়াগ্রা জলপ্রপাত, সরি সেন্ট লরেন্স হবে, ঠিক আছে? তাহলে কি সেন্ট লরেন্স নদীর উপরে কিন্তু এই নায়াগ্রা জলপ্রপাতটা সৃষ্টি হয়েছে। মিসিসিপি নদীর প্রধান উপনদীর নাম কি? মিসৌরি নদী। ভেরি গুড। আচ্ছা 5 নম্বর দেখো রয়েছে যে গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীর উপর গড়ে ওঠে? কলোরাডো নদীর উপরে কিন্তু এই গ্র্যান্ড ক্যানিয়ন গড়ে উঠেছে। আচ্ছা এই কলোরাডো নদী বলতো কোথায় উৎপন্ন হয়েছে? রকি পার্বত্য অঞ্চলে উৎপন্ন হয়েছে এবং কোথায় পতিত হয়েছে? ক্যালিফোর্নিয়া উপসাগরে। ভেরি গুড। উত্তর আমেরিকা শীতকালে নৌ পরিবহনযোগ্য নয় কোন নদী? বলতো। ভেরি গুড, ম্যাকেঞ্জি নদী। কেন এই ম্যাকেঞ্জি নদী নৌ পরিবহনযোগ্য নয় শীতকালে? কারণ একেবারে উত্তর গোলার্ধে কিন্তু এই ম্যাকেঞ্জি নদীটি অবস্থান করছে, ফলে শীতকালে বেশিরভাগ সময়টাই কিন্তু বরফাকৃত থাকে এই নদীটি, ফলে শীতকালে নৌ পরিবহনযোগ্য কিন্তু প্রায় অসম্ভব। গ্রীষ্মকালে সামান্য যখন বরফ গলে নদী সৃষ্টি হয় বা জল হয় তখন কিন্তু স্টিমার বা নৌকা কিন্তু চলাচল করে। 7 দাগ, উত্তর আমেরিকার মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণ কি? শুধু কারণগুলো কি কি বল? অক্ষাংশগত অবস্থান। ভেরি গুড। আর কি? সমুদ্র স্রোত, বায়ু প্রবাহ, পর্বতের অবস্থান, এগুলো কিন্তু হলো উত্তর আমেরিকার মহাদেশের যে জলবায়ু তার বৈচিত্র্যের কারণ। এরপরে 8 নম্বর রয়েছে দেখো উত্তর আমেরিকার একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম। উত্তর আমেরিকার একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম চিনুক বায়ু। ভেরি গুড। এই চিনুক বায়ু কি? না রকি পর্বতের পূর্ব ঢাল বরাবর কিন্তু প্রভাবিত হয়। উষ্ণ এক ধরনের বায়ু, তার নাম কি? চিনুক। ঠিক আছে স্টুডেন্ট, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের যে সম্পর্ক রয়েছে সেটা আমি আলোচনা করব উত্তর আমেরিকা। ঠিক আছে? সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য। থ্যাংক ইউ ক্লাস।